আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিত বইয়ের সাধারণ ভগ্নাংশ এই অধ্যায়টা নিয়ে। তো আজকের আলোচনায় আমাদের যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যে ভগ্নাংশ কি, ভগ্নাংশের প্রকার, ভগ্নাংশের তুলনা, সমতুল ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং ভগ্নাংশের যোগ বিয়োগ। তো আমি আশা করছি যে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে যদি আপনারা দেখেন, এই ভগ্নাংশের প্রত্যেকটা বিষয় আমরা মন থেকে ফিল করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা আলোচনা করব যে ভগ্নাংশ কি। তো ভগ্নাংশ হচ্ছে যে কোনো কিছুর ভাঙ্গা একটা অংশ, কোনো কিছুর ভাঙ্গা অংশকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা ভগ্নাংশ বলি। অথবা আমরা এভাবে বলতে পারি যে কোনো বস্তু অথবা পরিমাণের অংশকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ বলে। এখন দেখি যে ভগ্নাংশ জিনিসটা আসলে কি রকম হয়। তাহলে মনে করেন যে আমি এখানে একটা লাঠি অঙ্কন করলাম। এখন এই লাঠিটাকে আমি সমান কয়েকটা ভাগে ভাগ করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, একটা লাঠিকে আমি সমান 5 ভাগে ভাগ করে ফেলছি। এখন এই পাঁচটা অংশের মধ্যে আমি যদি এই একটা অংশকে নিই, বা এই একটা অংশকে আমি যদি গণিতের ভাষায় প্রকাশ করতে চাই, তাহলে এইটাকে গণিতের ভাষায় আমি এখানে পাঁচটা টুকরা ছিল, পাঁচটার মধ্যে এখানে একটা নিলাম। এখন পাঁচটা থেকে যে একটা নিলাম, এইটাকে যদি আমি গণিতের ভাষায় লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে যে একটা ভাগ চিহ্ন দিতে হবে, দাগ দিতে হবে। দেওয়ার পরে নিচে আমাকে লিখতে হবে মোট ভাগের সংখ্যা। তাহলে মোট ভাগ কয়টা? পাঁচটা। পাঁচটা টুকরা করছি, তাহলে নিচে লিখবো আমরা 5। এখন এই 5 ভাগের মধ্যে আমি এখানে কয় ভাগ নিছি? 1 ভাগ নিছি, তাহলে উপরে লিখবো আমরা 1। তার মানে এটা মানে বোঝাচ্ছে যে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। এবার আমি যদি একটা কাজ করি, যে এখানে আমি আর একটা অংশ নিলাম, তাহলে আমার 5টা অংশের মধ্যে 2টা অংশ নেওয়া হয়ে গেল। তার মানে 5 ভাগের মধ্যে আমি 2 ভাগ নিলাম। তাহলে এইটাকে আমি কিভাবে লিখবো? তাহলে মোট অংশ আমার কয়টা? 5টা। মোট অংশের সংখ্যা হবে নিচে, তাহলে 5 এর মধ্যে আমি কয়টা নিছি? 2টা, তাহলে এখানে হবে 2। এবার যদি আমি এখানে 3টা নিই, এই 3টা অংশ নিলাম, তাহলে এটাকে আমি লিখতে পারি যে 5 ভাগের 3 ভাগ। আমি যদি এখানে 4টা অংশ নেই, তাহলে আমি লিখতে পারি 5 ভাগের 4 ভাগ। আমি যদি এখানে 5টা অংশ নেই, তাহলে আমি লিখতে পারি 5 ভাগের 5 ভাগ। এখন একটা বিষয় খেয়াল করেন, যে এখানে শুরুতেই যখন আমি একটা অংশ নিয়েছিলাম তখন লিখছিলাম 5 ভাগের 1 ভাগ, 2টার সময় লিখছি 5 ভাগের 2 ভাগ, যখন 3টা নিয়েছি তখন লিখছি 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 4 ভাগ, এরপরে 5 ভাগের 5 ভাগ। তো এখানে যে এই যে 5টা সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটাই হচ্ছে একটা ভগ্নাংশ। তো এখন আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যে এই যে 5টা টুকরাই তো আমি সমান করে কেটে নিয়েছি। এখন এই 5টা টুকরা এই যে নিচে একবার একবার করে নেওয়া যা কথা, আমি একটা টুকরায় যদি এভাবে 5 বার নেই, একটা টুকরা আমি এখানে একবার নিলাম, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, মানে এই টুকরাটাই মনে করেন এই একটা টুকরায় আমি 5 বার নিলাম। তার মানে একটা টুকরায় যখন আমি 5 বার নিলাম, তখন আমার সম্পূর্ণ একটা লাঠির সমান হয়ে গেল। তার মানে আমি বলতে পারি যে একটা টুকরা 5 বার নেওয়া যার কথা, আর 5টার মধ্যে এই 5টায় একবার করে নেওয়া একই কথা। এখন 5টা টুকরা যদি আমি একবার করে নেই, অথবা একটা টুকরা যদি আমি 5 বার নেই, তাহলে আমার সম্পূর্ণ একটা লাঠির সমান হয়ে গেল। লাঠি আমার ছিল কয়টা? একটা। তাহলে এই যে 5 ভাগের 5 ভাগ, 5টা টুকরার মধ্যে 5টাই নিলাম, তার মানে আমি সম্পূর্ণ লাঠিটা এতই নিলাম। সম্পূর্ণ লাঠি আমার কয়টা ছিল? একটা। তাহলে এটার মান তো 1 হওয়ার দরকার।
হ্যাঁ অবশ্যই, তার মানে 5 আর 5 যদি আমরা কাটি, এটার মান আসে কত? 1। এবার আর একটু আমরা খেয়াল করব, সেটা হচ্ছে যে নিচে আমি কিছু ভগ্নাংশ লিখবো, সেটা হচ্ছে যে 5/6, এরপরে 5/7, এরপরে 5/8, 5/9, এরপরে 5/10, এরপরে 5/11। এখন এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে এইভাবে ভাবি যে 5/6 ভাগ, 5/7 ভাগ, 5/8 ভাগ, 5/9 ভাগ, এভাবে যদি আমরা ভাবি, তাহলে আমার মাথার ভিতরে একটা খটকা লেগে যাবে যে আসলে এখানে টুকরা আছে 5টা। এখন আমি বলছি যে 5 ভাগের মধ্যে 8 ভাগ নিলাম, তা 5টার মধ্যে কি 8টা নেওয়া কি সম্ভব? না, সম্ভব নয়। কিন্তু এটা তো সম্ভব যে একটা টুকরা, আমি যখন এখানে বলেছিলাম যে এইখানে মনে করেন যে 5টার মধ্যে 3টা টুকরা নেওয়া যাওয়ার কথা, একটা টুকরায় 3বার নেওয়া একই কথা। এই 3টা টুকরা, 5টার মধ্যে 3টা টুকরা যদি আমি এখানে একবার করে নেই, আমার এই পর্যন্ত আসবে। আবার আমি যদি একটা টুকরা এভাবে 3বার নেই, তবুও কিন্তু আমার এই পর্যন্ত আসবে। তার মানে একটা টুকরায় আমি একাধিকবার নিতে পারি। তাই যদি হয়, তাহলে কি আমি এখানে বলতে পারি না যে এই 5 ভাগের যে টুকরাগুলো আমি পেলাম, এই 5 ভাগের যে টুকরাগুলো আমি পেলাম, এই টুকরাগুলোর মধ্যে একটা টুকরায় আমি 6বার নিয়েছি, তাহলে এখানে 7বার নিয়েছি, এখানে 8বার, এখানে 9বার, এখানে 10বার, এখানে 11বার। তো এভাবে যদি আমরা নিই, তখন আমাদের যে কাহিনীটা ঘটবে সেটা একটু আমরা খেয়াল করব। তো দেখেন তো, এখানে 5টা টুকরা, এই যে 5টা টুকরা, তার মধ্যে যে কোনো একটা টুকরা আমরা 6বার নিব। তাহলে 6বার নেই, তা মনে করেন যে এই টুকরাটাই আমরা এইটার নিচে 6বার নিব। তাহলে এখানে 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার। তো 6বার যে আমরা নিলাম, 6বার নেওয়ার পরে যে অর্থটা আমাদের দাঁড়ালো যে 5বার সমান একটা লাঠি, সম্পূর্ণ একটা লাঠি। তাহলে এই 5টাকে আমরা 1 লিখতে পারি। এই 5টা সমান আমরা কত লিখতে পারি? 1 লিখতে পারি, কারণ এই যে 5টা টুকরা সমান তো আমার একটা লাঠি। তাহলে এইটা ইকুয়াল আমরা লিখতে পারি, এখানে 1 লিখতে পারি। এবার এই যে এই 5টা সমান তো 1 লিখলাম, এবার এই যে একটা টুকরা এখানে পড়ে থাকলো, তাই এই টুকরাটা আমার কয় ভাগের কয় ভাগ? 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ, তাহলে আমরা লিখতে পারি যে 5 ভাগের 1। এবার এইখানে আসেন, এইখানে আমরা কি করব? এখানে সেম কাজটাই আমরা করি যে একটা টুকরা আমরা কয়বার নেব? 7বার। 6বার তো নেওয়া আছে, আমরা আর একবার বাড়িয়ে, তো 7বার যখন আমরা নিলাম, তখন খেয়াল করবেন যে এই 5টা টুকরা সমান কিন্তু আমরা 1 লিখতে পারি। আর এই 2টা সমান কি লিখতে পারি? যে 5/2 ভাগ। 5/2 ভাগ। এখানেও সেম কাজটা করব, যে আমরা 8টা নিব, আর একটা বাড়িয়ে দিলাম। তাহলে এই 5টা সমান কিন্তু একটা লাঠি, এই 3টা সমান 5/3 ভাগ। এখানে যদি 9টা নেই, তার মানে আর একটা বাড়িয়ে দেই, উপরের 5টা সমান 1, আর নিচে আমাদের হচ্ছে এই 4টা হলো 5/4 ভাগ। আবার এখানে যদি আমরা আসি, তাহলে দেখেন তো, আর একটা যদি বাড়িয়ে দিই, তার মানে 5টা আর 5টা 10টা নিলাম। আমরা একটা অংশকে 10বার যখন আমরা নিলাম, তখন যে ব্যাপারটা আমাদের দাঁড়ায় যে এখানে সম্পূর্ণ পুরাপুরি 2টা লাঠি হয়ে গেছে। তাহলে একটা লাঠি হলে যদি আমরা 1 লিখতে পারি, তাহলে 2টা লাঠি হলে তো আমরা 2 লিখতে পারি। তার মানে এখানে আমরা লিখতে পারি 2। এবার এই ঘরে আসি, এই ঘরে আমরা কত লিখতে পারি? দেখেন তো, এখানে আছে যে 11বার নিতে হবে। তো এখানে যদি আমি আর একবার বাড়িয়ে দিই, তাহলে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই 10টা সমান হচ্ছে 2টা লাঠি। তাহলে আমি এখানে এই 10টা সমান 2 লিখতে পারি। আর এখানে যে একটা নিলাম, এই একটা হলো 5/4
5/1 এভাবে যদি আমরা চলতে থাকি আমাদের এগুলো আরো অসংখ্য আমরা লিখতে পারবো। তো এখন যে ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনারা একটু খেয়াল করবেন যে এইখান থেকে এই চারটা ভগ্নাংশ এই চারটা ভগ্নাংশের অর্থ কি দাঁড়ালো যে মোট টুকরা যতটা আছে তার থেকে কম টুকরা আমরা নিয়েছি। এখানে 5টার মধ্যে একটা, এখানে 5টার মধ্যে 2টা, এখানে 5টার মধ্যে 3টা, এখানে 5টার মধ্যে 4টা নিয়েছি। তো যখন আমরা মোট টুকরা থেকে কম নিয়েছি তখন আমাদের হর হয়েছে বড় আর লব হয়েছে ছোট। আর আমরা জানি যে কোনো ভগ্নাংশের যদি হর বড় হয় লব ছোট হয় তাহলে সেইটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। এবার এইখানে আমরা আসি, এখানে লব এবং হর সমান ছিল, এটার ফলাফল আসছে কত 1। তাহলে এই যে ফলাফল আমরা 1 পাইলাম তার মানে এইটা হচ্ছে আমাদের 1-এর সমান ভগ্নাংশ। 1-এর সমান ভগ্নাংশ। এবার এই উপরে যে ভগ্নাংশগুলো আছে এই প্রত্যেকটা ভগ্নাংশ আপনারা খেয়াল করবেন, এই প্রত্যেকটা ভগ্নাংশ 1 2 3 4 5 6 এই 6টা ভগ্নাংশের আসলে এখানে ব্যাপারটা কি, মোট যতটা টুকরা আছে তার থেকে আমরা বেশি টুকরা নিছি। তো টুকরা ছিল মোট 5টা কিন্তু আমরা নিছি 6 বার, 5টা ছিল 7 বার নিছি, 5টা ছিল 8 বার নিছি, এভাবে 5টা ছিল 11 বার নিছি। তো যখন আমরা এভাবে নিলাম তখন দেখা যাচ্ছে যে আমাদের হরের থেকে কিন্তু লব বড় হয়ে গেছে। মানে মোট টুকরার থেকে বেশি টুকরা যখন আমরা নিয়ে ফেলছি তখন আমাদের হর হয়ে গেছে ছোট, লব হয়ে গেছে বড়। তো যখন হর ছোট হবে লব বড় হবে তখন সেইটা হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এবার আমরা কিন্তু একটা বিষয় জানি যে সেটা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশকে আবার মিশ্র বানানো যায়। তাহলে দেখেন তো এই যে অপ্রকৃত থেকে আমরা মিশ্র কিভাবে বানাই, যদিও আমি এটা নিয়ে পরে আলোচনা করব, তারপরেও আমি এখানে একটু বলে দিই যে অপ্রকৃত থেকে যদি আমরা মিশ্র বানাতে চাই তাহলে আমরা যেটা করি যে নিচে যা থাকে তাই দেই, দেওয়ার পরে আমরা দেখি যে এই 5 6-এর ভিতরে কয় পার্ট যায়, তাহলে 5 6-এর ভিতরে 1 পার্ট যায়, তাহলে এখানে 1 দেই, 5 1-এ 5 আর 1-এ 6, নিচে 5 থাকবে, 5 1-এ 5 আর 2-এ 7। তো এখানে নিচে 5 থাকবে, তাহলে 5 2-গুণে 10 আর 1-এ 11। এই যে ব্যাপারটা আমাদের মিলে গেল। এখন নিচে যে এই ভগ্নাংশগুলোকে আমরা পেলাম, তো দেখেন তো এখানে মিশ্র আকারে আছে না, মানে একখানে 2টা ভগ্নাংশ আছে। একটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা আছে, যে এখানে 1 পূর্ণ সংখ্যা, এখানে 1, এই প্রত্যেকটা 1, এখানে 2, প্রত্যেকটাই কিন্তু পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যার সাথে আর একটা করে ভগ্নাংশ যুক্ত আছে এবং এই প্রত্যেকটা ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ। হর বড় লব ছোট, হর বড় লব ছোট, হর বড় লব ছোট। তার মানে যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে আমরা বলতে পারি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তো আমি আশা করছি যে এ পর্যন্ত যে ভগ্নাংশ 3 প্রকার, কি কি, যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর কি এই যে মিশ্র ভগ্নাংশ। আর এখানে আমরা লিখছি 1-এর সমান ভগ্নাংশ। এটা কিন্তু আসলে ভগ্নাংশ না, এটা পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে, কিন্তু যেহেতু ভগ্নাংশ উপরে নিচে একই সংখ্যা হলে আমরা কেটে দেই, দেওয়ার পরে আমরা যেহেতু 1 পাই এই জন্য এটার নাম হচ্ছে কি 1-এর সমান ভগ্নাংশ। তাহলে আমি আশা করছি যে প্রকৃত ভগ্নাংশ আসলে কি জিনিস, অপ্রকৃত কি এবং মিশ্র ভগ্নাংশ কি, এই ব্যাপারটা আমাদের বোঝা গেছে। আমি আরেকবার বলছি যে যতগুলো টুকরা থাকবে, যতগুলো ভাগ থাকবে তার থেকে কম টুকরাকে
যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যতগুলো টুকরা থাকবে বা অংশ থাকবে তার সবগুলোকে নেওয়া হচ্ছে একের সমান ভগ্নাংশ। যতগুলো টুকরা থাকবে তার থেকে বেশি টুকরা নেওয়াকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশর অর্থটা আসলে কি, ওটা দ্বারা কি বোঝায়, ওটাকে যখন আমরা এভাবে ভেঙে লিখবো পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ দিয়ে, তখন এটা হয়ে যাবে আমাদের মিশ্র ভগ্নাংশ। তো এরপরে আমরা যদিও ভগ্নাংশের প্রকারে চলে যাব, তা আমি আশা করছি যে ভগ্নাংশের প্রকারটা মনে হয় আমাদের এখান থেকে ক্লিয়ার হওয়ার কথা। তোমরা যারা ক্লাসটা দেখছো আমি আশা করবো যে তোমরা চাইলে বিষয়টা এখান থেকে নোট করতে পারো যে ভগ্নাংশ কাকে বলে। আমি সংজ্ঞাটা আবারও বলছি, যে কোনো বস্তু বা পরিমাণের অংশকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ হলো তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তো এরপরে আমরা চলে যাব যে আসলে এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়, আবার মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত বানানো যায়। আমি লিখলাম 3-এর উপরে মনে করো যে 10, এরপরে 4-এর উপরে 7, এরপরে 5-এর উপরে 17। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হর নিচে থাকে, হর ছোট, উপরে লব বড়, তার মানে এখানে প্রত্যেকটাই হলো অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র বানাবো। এখন দেখো তো এখানে একটা জিনিস বোঝা যায় কিনা, যে আমার এই যে অপ্রকৃত ভগ্নাংশটা একটু আগেই আমরা দেখে আসলাম যে নিচে যে সংখ্যাটা থাকে ওইটা মোট অংশকে নির্দেশ করে, মোট টুকরাকে নির্দেশ করে। তাহলে আমরা এখানে দেখে বুঝতে পারছি যে এই যে ভগ্ন অংশটা তৈরি হয়েছে, এই ভগ্ন অংশটা যে অংশগুলো দিয়ে তৈরি হয়েছে, টোটাল অংশ ছিল 3টা, এখানে মোট অংশ ছিল 4টা, আর এখানে মোট অংশ ছিল 5টা। এখন এইটাকে আমরা মিশ্র বানাবো। তো এইটা দ্বারা কি বোঝায়, যে টুকরা ছিল আমাদের 3টা, তো এই 3টা টুকরার মধ্যে একটা টুকরা ছিল 3টা, 1 2 3। এখন একটা টুকরা কয়বার নিছে বলো তো? 10 বার। তাহলে আমরা 10 বার নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10 বার আমরা নিলাম, এটা তো আমরা এই 3টা দ্বারা তো ভগ্নাংশ বোঝাচ্ছি। তাহলে 10 বার যখন আমরা নিলাম, তখন দেখো তো এখানে এই 3টা পূর্ণ লাঠি আমাদের হয়ে গেছে। তাহলে পূর্ণ 3টা যে লাঠি আমাদের হইল, তাহলে আমরা 3 লিখতে পারি। এরপরে আমরা যেটা করব যে এই 3টা নেওয়ার পরে 1 লাইন 2 লাইন 3 লাইন যখন আমরা নিলাম, এখানে আর একটা অংশ অবশিষ্ট আছে। তাহলে এই অংশটা কয় ভাগের কয় ভাগ? তাহলে 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা লিখতে পারি যে 3-এর 1। এখানেও আমরা সেম কাজটা করতে পারি, যে 4টা অংশ ছিল এবং সেই 4টা অংশের একটা অংশ 7 বার নেওয়া হয়েছে। তাহলে একটা অংশ যদি আমরা 7 বার নেই, তাহলে 4 বার সমান তো পূর্ণ একটা অংশ বা একটা লাঠি। তাহলে আমরা 1 নিলাম, তাহলে 7টার মধ্যে 4টা সমান 1, তাহলে আর বাকি থাকলো কয়টা? 3টা। তাহলে সেটা হচ্ছে 4-এর 3। এখানে যদি আমরা আসি, তাহলে টোটাল টুকরা হচ্ছে আমাদের 5টা। এখন এই 5টা টুকরার মধ্যে একটা অংশ আমাদের 17 বার নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি এই 5 বার নেই তাহলে 1 পাবো, 10 বার নিলে 2 পাবো, 15 বার নিলে 3 পাবো। তাহলে আমরা এখানে 3 নেব। তাহলে 15 বার নেওয়ার পরে আরো 2 বার বাকি থাকে। তাহলে এই 2 মানে কি? 5 ভাগের 2, 5 ভাগের 2।
আমরা এই বিষয়টা এভাবে ফিল করতে পারি, অথবা আমরা এই অপ্রকৃত থেকে যে মিশ্র করব এটা আমরা এভাবেও করতে পারি মুখে মুখে। কেমনে আমি দেখা দিচ্ছি যে প্রত্যেকটা ভগ্নাংশ আমরা যখন মিশ্র করব তখন নিচে যা আছে তাই দেব। নিচে 3 ছিল, 4 ছিল, 5 ছিল, দেওয়ার পরে উপরে যে সংখ্যাটা থাকবে আমি দেখব যে এই সংখ্যাটা উপরের সংখ্যার ভিতরে কয়বার যায়। তাহলে 3 10-এর ভিতরে কয়বার যাবে? 3 বার। 3 3 9, 4 বার যায় না, কারণ 3 এর চেয়ে 12 হয়। তাহলে 3 10-এর ভিতরে যায় 3 বার। তাহলে ওই 3 আমি এখানে নিব। তাহলে 3 3 9, 10 মিলাইতে 1। তাহলে 4 7-এর ভিতরে কয়বার যায়? একবার। 4 এককে 4, 7 মিলাইতে 2। এরপরে হচ্ছে যে 5 17-এর ভিতরে কয়বার যায়? 3 বার। তাহলে 3 5 15 আর 2 17। এভাবে আমরা মিশ্র করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, আমরা ভাগ করতে পারি। তাহলে এখানে নিচে 3 উপরে 10, নিচে 4 উপরে 7, নিচে 5 উপরে 17। তাহলে এইটাকে আমরা যদি ভাগ করে মিশ্র বানাইতে চাই তাহলে আমরা কি করব? 3 দিয়ে 10-কে ভাগ দেব। তাহলে 3 দিয়ে আমরা 10-কে যদি ভাগ দেই তাহলে 3 3 9, বাকি থাকে 1। এবার এই নিচে যা আছে আমরা তাই লিখব, এই ভাগফলটা আসবে সামনে আর এই ভাগশেষটা চলে যাবে আমাদের উপরে। এখন আমরা যদি 4 দিয়ে 7-কে ভাগ দিই তাহলে 4 দিয়ে যদি আমরা 7-কে ভাগ দিই, 4 এককে 4, বাকি থাকবে 3। তাহলে নিচে আমাদের 4 থাকবে, ভাগফল আসবে সামনে আর ভাগশেষ যাবে উপরে। সরি, এখানে 3 হবে, হ্যাঁ, 4 এককে 4 আর 3 7। তো এখানে যদি আমরা 5 দিয়ে 17-কে ভাগ দেই আমরা কিন্তু একই জিনিসটা পাবো। তার মানে হচ্ছে যে অপ্রকৃত থেকে আমরা এভাবে মিশ্র বানাতে পারি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এই মিশ্র ভগ্নাংশগুলোকে মিশ্র থেকে অপ্রকৃত করা। আর এখানে যে কটা মিশ্র ভগ্নাংশ আমাদের আছে এই মিশ্রগুলোকে আমরা অপ্রকৃত করবো। তো এটা খুবই সহজ একটা ব্যাপার। এটা হচ্ছে যে মিশ্র থেকে অপ্রকৃত করার নিয়মটা হচ্ছে নিচে যা থাকবে, নিচে 3 আছে 3 থাকবে, এখানে নিচে 4 আছে 4 থাকবে, এখানে নিচে 5 আছে 5 থাকবে। এখন এই দুইটা গুণ করব, করে উপরে এটার সাথে যোগ করব। এই দুইটা গুণ করে এটার সাথে যোগ, এই দুইটা গুণ করে এটার সাথে যোগ। তাহলে কি পাই? 3 3 9 আর 1 10, 4 1 4 আর 3 7, 3 5 15 আর 2 17। আমি আশা করছি যে ব্যাপারটা তোমরা বুঝে গেছো যে কিভাবে আমাদেরকে অপ্রকৃত থেকে মিশ্র বানানো যাবে, আবার মিশ্র থেকে অপ্রকৃত বানানো যাবে। তো আমি ভগ্নাংশ কি এটা আমরা আলোচনা করেছি, ভগ্নাংশের প্রকার আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করব যে ভগ্নাংশের তুলনা। তাহলে ভগ্নাংশের তুলনা মানে হলো যে কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট, কে বড় কে ছোট, এটা আমাদেরকে তুলনা করতে হবে। তো এখন আমরা আলোচনা করব যে ভগ্নাংশের তুলনা এই টপিকটা নিয়ে। তো ভগ্নাংশের তুলনা আলোচনা করার জন্য আমরা আবার একটু পিছনে ফিরে যাব। সেটা হচ্ছে যে আমি যখন ভগ্নাংশ কি এই ব্যাপারটা আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা এই যে একটা লাঠিকে এভাবে 5টা টুকরা করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা কিছু ভগ্নাংশ লিখে রাখছিলাম যে 5-এর 1, 5-এর 2, 5-এর 3, 5-এর 4, 5-এর 5। তারপরে নিচে লেখা ছিল যে 5-এর 6, তারপরে 5-এর 7, 5-এর 8, 5-এর 9, 5-এর 10, এবারে 5-এর 11। এখন এই ভগ্নাংশগুলোর মধ্যে কে বড় কে ছোট এটার আবার সূত্র আছে। তো আমরা আগে এগুলা মন থেকে ফিল করব যে আসলে কেন বড় হয়, একটা ভগ্নাংশ কেন বড় হয় কেন ছোট হয়, এটা আগে বুঝবো। তারপরে দেখা যাবে যে আমরা নিজেরাই সূত্র বলতে পারবো। হ্যাঁ, তো এইখান থেকে যদি আমি শুরু করি যে কে বড় কে ছোট, তো এইখানে দেখো তো
কোনো একজন মানুষকে বা তোমার কোনো বন্ধুকে যদি আমি এই যে 5টা টুকরা আমার এখানে আছে, এখন এই 5টা টুকরার মধ্যে এখানে কয়টা দিছি? একটা। তাহলে একে দিছি 5টার মধ্যে 2টা, একে দিছি 5টার মধ্যে 3টা, একে দিছি 5টার মধ্যে 4টা, একে দিছি 5টার মধ্যে 5টা। তাহলে দেখো তো এই লাইনের মধ্যে এই 5টার মধ্যে সব থেকে বড় কে? সব থেকে বড় হচ্ছে এটা। কারণ কি, ওকে 5টা টুকরার মধ্যে আমি হয় একটা টুকরায় 5বার দিছি, অথবা 5টা টুকরা একবার করে দিছি। অর্থ তো এটাই। আর এইটার মানে কি, যে আমি ওকে 5টার মধ্যে একটা টুকরা এই যে একবার দিছি। তাহলে বেশি অংশ পাইলো কি? এ পাইলো 5টা আর এ পাইলো একটা। তাহলে এই দুইজনের মধ্যে বড় কে? এটা বড়। এবার নিচে লাইনে যদি আমরা আসি, যে এখানে 5টার মধ্যে 5টা পাইছে, এখন এ কয়টা পাইছে? তাহলে ওই যে 5টা টুকরা আছে, এই 5টা টুকরার মধ্যে একটা টুকরা একে 6বার দেওয়া হয়েছে, তাহলে এর থেকে এ বেশি পাইলো। আবার একে 7বার দেওয়া হয়েছে, একে 8বার দেওয়া হয়েছে, একে 9বার, একে 10বার, একে 11বার। তাহলে সব থেকে বড় কে? সব থেকে বড় হলো এটা, আর এখানে সব থেকে ছোট হলো এটা। এখন এখানে একটা বিষয় যদি আমরা খেয়াল করি, যে মোট যে অংশ সেটা কিন্তু 5, সবার নিচে 5। তাহলে একে 5-এর মধ্যে একবার, একে 5-এর মধ্যে 2বার দিছি, একে 5-এর মধ্যে 3বার, একে 4বার, একে দিছি 5বার, একে 6, 7, 8, 9, 10, 11, এভাবে যে আমি দিলাম। এবং এভাবে দেওয়ার পরে আমি সর্বশেষ যাকে 11বার দিলাম সে হলো বড়, আর যাকে একবার দিলাম সে হলো ছোট। তো মূলত এই ছোট আর বড় আমরা এভাবেই নির্ধারণ করি। এখন এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে দেখো তো, সবগুলার হর সমান নয়, সবগুলার হর 5 সমান। এবং এইটা যে বড়, এর বড় হওয়ার পিছনে কারণ কি, এর লব বড় আর এর লব ছোট। তাহলে আমরা লিখতে পারি যে হর একই হলে যার লব বড় সে বড়। এইটা মূলত আমাদের একটা সূত্র, যে কোনো ভগ্নাংশের যদি হর একই হয়, যার লব বড় সে হবে বড়। এবার আমরা দেখব যে একাধিক ভগ্নাংশের আবার লব সমান থাকবে, হর বড় হবে। তো সেখানে আমরা দেখি যে আমরা কি পাই। তো দেখো আমি এখানে কয়েকটা ভগ্নাংশ, 4টা, উপরে দিলাম 5, 5, 5, 5, নিচে এখানে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম। তো আগে আমরা এটা ফিল করব যে এখানকার মধ্যে কে বড় হতে পারে। এটাকে ফিল করি, তারপর আমরা সূত্রে চলে যাব। সেটা হচ্ছে যে দেখো তো, নিচে যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে যে ওই বস্তুটা কয়টা ভাগে ভাগ করা, মোট ভাগকে নির্দেশ করে। তার মানে নিচে আছে 1, তার মানে এটি 1 ভাগ। 1 ভাগ মানে কি, পুরাটাই আছে। এখানে যে বস্তুটা ছিল ওইটা হচ্ছে 2 ভাগ, এখানকার বস্তুটা 3 ভাগ, এখানকার বস্তুটা 4 ভাগ। এখন আমি যদি কাউকে একটা কাজ করি, যে এই যে মার্কারটা আমার আছে এটাকে যদি আমি না ভেঙে কাউকে দেই, তাহলে ভাঙছি না মানে কি, এটা তো একটাই আছে, তাই না? এই যে একটা, এবং এইটা কয়বার দিছি? 5বার। তো এই মার্কারটা সমান জায়গায় যদি আমি কাউকে 5বার দিই, তাহলে 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, মনে করে এই পর্যন্ত আসছে। এবং একই মার্কার দেখো তো এইখানে কয় ভাগ করা হয়েছে? 2 ভাগ। তো এই মার্কারটা যদি আমি 2 ভাগ করি, 2 ভাগ করার পরে এটা অর্ধেক হয়ে যাবে। এখন এই অর্ধেক, এইটুকু অংশ আমি কয়বার দিয়েছি উপরে? 5বার দিয়েছি। তাহলে দেখো তো একটা জিনিস, যে পুরা মার্কারটা আমি যাকে 5বার দিলাম সে বেশি পাবে, নাকি এই অর্ধেক মার্কার মানে 2 ভাগের একটা অংশ যাকে 5বার দিলাম সে বেশি? তাহলে অবশ্যই যাকে পুরা মার্কার 5বার দিছি সে বেশি পেল। তার মানে এই দুইজনের মধ্যে বড়, এই দুইজনের মধ্যে এইটা হলো বড় আর এটা হলো ছোট, এটা বড় এটা ছোট। তো এখানে যখন আমরা আসবো, এখন এই মার্কারটাকে যদি আমি আবার 3 টুকরা করি,
ছোট ছোট 3টা টুকরা পাবো। তাহলে এই 3টা টুকরা আমি একে দিব কয়বার? 5 বার। একে দেওয়ার সময় এটাকে আমি আরো ছোট করব, 4 টুকরা করে এই 4টা টুকরা একে দিব 5 বার। তাহলে দেখো তো এর সব থেকে কম পাবে না? মানে এর সময় এই মার্কারটাকে আমি 4টা টুকরা করব, তাহলে ছোট ছোট 4টা টুকরা পাবো। সেই 4টা টুকরা আমি একে দিব 5 বার। তাহলে এর সব থেকে কম পাইলো, কম জিনিস পাইলো। তার মানে কি এখানে সব থেকে বড় হচ্ছে এইটা, 5-এর নিচে 1, আর এখানে সব থেকে ছোট হচ্ছে 5-এর নিচে 4। তো এখান থেকে আমরা একটা সূত্র মনে রাখতে পারি, যে সেটা হচ্ছে যে যদি কোনো ভগ্নাংশের, দেখো তো উপরে লব সবগুলোর সমান, তাহলে কোনো ভগ্নাংশের বা একাধিক ভগ্নাংশের যদি লব সমান হয়, যার হর ছোট সে হবে বড়। তাহলে আমরা বলতে পারি যে লব একই হলে যার হর ছোট সে বড়। এই দুইটা বিষয় আমরা খেয়াল করতে পারি, যে একাধিক ভগ্নাংশের যদি লব একই হয়, যার হর বড়, যার হর ছোট সে বড়, আর একাধিক ভগ্নাংশের হর একই হলে যার লব বড় সে হবে বড়। এরপরে আমরা কিছু ভগ্নাংশ পাবো যাদের হচ্ছে যে আমাদেরকে তুলনা করতে বলবে, কিন্তু লব এবং হর কোনোটাই তারা আমাদেরকে সমান দিবে না। যেমন এখানে আমি দুইটা ভগ্নাংশ লিখছি, একটা হচ্ছে যে 4, একটা হচ্ছে নিচে 3, একটা হচ্ছে উপরে 5, একটা হচ্ছে 7। তো যে দুইটা সূত্র আমরা এতক্ষণ পড়ে আসলাম, দেখো ওই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমাদের এখানে মিলতেছে না, কারণ উপরে লব সমান নাই, নিচে হর সমান নাই। উপরে লব আছে 5-7, নিচে আছে 4-3। এখন যদি লব সমান থাকতো, দুইটার লব যদি সমান থাকতো, যার হর ছোট তাকে বড় বলতাম, অথবা দুইটারে হর যদি আমাদের সমান থাকতো, তাহলে যার লব বড় আমি তাকে বড় বলতাম। এখন দেখো যে এখানে যে ব্যাপারটা, এই দুইটার মধ্যে কে বড় কে ছোট, এই ব্যাপারটা আমাদেরকে জানতে হলে আমাদেরকে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এই দুইটাকে সমহর বানাইতে হবে। আবার এটা শর্টকাট আছে, আমি তোমাদেরকে এটা শর্টকাট শেখাবো এমসিকিউ এর জন্য, যে এই দুইটার মধ্যে কে বড় কে ছোট কিভাবে শর্টকাট বের করা যায় সেটাও শেখাবো। তো আগে আমরা বেসিকটা শিখি। তাহলে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট সেইটা জানতে হলে আমাদেরকে আসতে হবে যে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো এই বিষয়টা আমি এখানে আলোচনা করে ফেলি। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা একাধিক ভগ্নাংশকে যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে চাই, তাহলে 1 নম্বর আমাদের যেটা কাজ, তাহলে একাধিক ভগ্নাংশকে যদি আমরা সমহর বানাইতে চাই, তাহলে 1 নম্বর আমাদের কাজ হলো হরগুলোর লসাগু করা, হরগুলোর লসাগু করা। তাহলে এবং এখানে 3 এবং 4 এর লসাগু আমরা করব। তো আমরা লসাগু করা শিখছিলাম যে 3 এবং 4 এর লসাগু যদি আমরা করি, তো 3 এবং 4 কোনো সংখ্যাকেই একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, দুইটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তার মানে আমরা কি করবো, ভাগ না করে, ভাগ যদি না যায় সংখ্যা দুইটা আমরা গুণ করে দিই। তাহলে আমাদের এখানে লসাগু কত পাবো? 3 এবং 4 এর লসাগু পাবো কত? 12। এইখানে তাহলে হর, তাহলে 3 ও 4 এর লসাগু কত? 12। এখন লসাগু যত হবে, এই ভগ্নাংশগুলোকে যখন আমরা সমহর বানাবো, তাদের হর হবে সেই লসাগুর সমান। তার মানে এদের হর 3 আর 4 থাকবে না, এদের হর হবে 12। এখন এই ভগ্নাংশটা আমরা এখানে লিখলাম, প্রথম ভগ্নাংশটি কত আছে? 5-এর নিচে 4। তো হরে আছে আমাদের কত? 4, কিন্তু আমাদেরকে বানাইতে হবে কত? 12 বানাইতে হবে। তো এটা দুইটা পদ্ধতিতে বানানো যায়। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে 1 নম্বর কাজ হরগুলো লসাগু করার পরে 2 নম্বর কাজ আমাদেরকে করতে হবে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করা। তো দেখো তো আমাদের লসাগু কত? 12। এখানে আমরা 12 লিখব। এবার এই হর দ্বারা লসাগুকে যখন আমরা ভাগ দিব, আমরা 3 পাবো।
তাহলে 3 পাওয়ার পরে এই যে হর দ্বারা লসাগুকে যখন ভাগ করলাম 3 পেলাম, ওই 3 দিয়ে লবকে গুণ করতে হবে। তাহলে 3 পাশে কত? 15। তাহলে 3 নম্বর কাজ কি আমাদের? ভাগফল দ্বারা লবকে গুণ, লবকে গুণ। তাহলে আমরা এখানে পাইলাম, এটা সমান আমরা কি পাবো? উপরে আছে 7, নিচে আছে 3, ইকুয়াল নিচে আমরা 12 দেব, কারণ লসাগু হবে যত, হর হবে তত। এখন 3 দিয়ে আমরা যদি 12কে ভাগ করি তাহলে 4 পাবো, 4 দিয়ে 7কে গুণ করলে 4 সাথে 28 পাবো। তাহলে এখানে যে দুইটা ভগ্নাংশ আমরা পেলাম এবং এটাকে যখন আমরা সমহর করলাম, তো দেখো তো সমহর করার পরে দুইটার হর যখন সমান, আমরা একটু আগে পড়ে আসলাম যে হর সমান হলে যার লব বড় সে হবে বড়। তাহলে এই দুইটার মধ্যে বড় কি? তাহলে নিচেরটা বড়, 3-এর 7। এখন এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। তাহলে একাধিক ভগ্নাংশের হর যদি সমান না থাকে তাহলে আমরা কি করব? তাদেরকে সমহর বানাবো। সমহর কিভাবে বানায়? আগে হরগুলো লসাগু করতে হবে, লসাগু যত হবে তাদের হর হবে তত। তাহলে হর হবে এখানে 12, কারণ লসাগু 12। দ্বিতীয় কাজ, হর দ্বারা লসাগুকে ভাগ করা। তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করব, 4 দ্বারা 12কে ভাগ করলে 3 পাবো, সেই 3 দ্বারা যদি আমরা লব 5কে গুণ করি 3 পাশে 15 পাবো। এখানে এটা সমান আমরা নিচে 12 লিখবো। হর দ্বারা যদি 12কে ভাগ করি 3 এ 4 12, 4 পাবো, 4 দ্বারা 7কে গুণ করলে আমরা এখানে 28 পাবো। এরপরে তো আমরা দেখলাম যে হর একই হয়ে গেছে সবার, যার লব বড় সে বড়। তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের বড়। তো এখন দুইটা ভগ্নাংশ যদি আমাদের থাকে, এখন এই দুইটার মধ্যে যদি আমাদেরকে এমসিকিউ বলে যে এখানে কে বড় কে ছোট, তাহলে কি আমরা সেগুলোকে সমহর করব? এত সময় কি আমাদের হাতে আছে? না। তাহলে আমরা শর্টকাট একটা বুদ্ধি করবো, সেটা হচ্ছে যে প্রথম ভগ্নাংশের উপর থেকে নিচে আসবো, তারপরে নিচ থেকে উপরে যাব। মনে থাকবে, প্রথম ভগ্নাংশের উপর থেকে নিচে আসবো কোনাকুনি, তারপর নিচ থেকে উপরে যাব। আমরা এগুলোকে গুণ করব। তাহলে 3-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 3 5 কত? 15। তাহলে এইটা আমরা বাম দিকে লিখবো এবং নিচ থেকে যখন উপরে যাব তাহলে 4 সাথে কত? 28, এটাকে আমরা ডান দিকে লিখবো। এখন দেখো তো কোন দিকের গুণফলটা বড়? এই দিকের গুণফলটা বড়। তার মানে আমরা একটু আগে দেখলাম যে এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের বড়। এবার যদি আমি কি করি, নিচে 5 আর 7, উপরে দিই 3 আর 2, এখন এই দুইটার মধ্যে কে বড়? তাহলে আমরা কোথাকুনি গুণ করবো, উপর থেকে নিচে আসবো, নিচ থেকে উপরে যাবো, মাঝখানে একটা দাগ দেবো, উপর থেকে নিচে যাবো। 3 7 21, 5 2 10। কোন দিকে গুণফল বড়? এটা। তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের বড়। এখন এই ভগ্নাংশগুলোকে আমাদেরকে সাজানো শিখতে হবে। আসলে আমরা কিভাবে ছোট চিহ্ন আর বড় চিহ্ন ব্যবহার করে আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে সাজাবো সেটা একটু দেখি। তো আমি এখানে কয়েকটা ভগ্নাংশ দিলাম, 3 3 3 3, 2 4 5 9, এখানে দিলাম মনে করো 10। এটা এই 4টা ভগ্নাংশ। এখন দেখো তো এই 4টা ভগ্নাংশের ভিতরে এখানে সবার হর সমান, তাহলে বড় কি? যার লব বড় সে বড়, তাহলে সব থেকে বড় এটা, তারপরে ছোট এটা, তারপরে ছোট এটা, সবার থেকে ছোট হলো এটা। এখন এগুলোকে যদি আমরা বড় থেকে ছোট সাজিয়ে নিচ্ছি, তাহলে বড় থেকে ছোট। তো বড় থেকে ছোট আকারে সাজানোর সময় আমরা অনেক সময় সাজাই ঠিকই, মানে ভগ্নাংশ লেখার সিরিয়ালে বড় থেকে ছোটই আমরা লিখি, কিন্তু যখন আমরা চিহ্ন বসাই তখন চিহ্নটা ভুল। তাহলে সবসময় মনে রাখবা যে যখন আমরা বড় থেকে ছোট সাজাবো, দেখো তো এখানে বড় থেকে ছোট যখন আমরা লিখছি, তা আমরা আগে ভগ্নাংশগুলো লিখতে পারবো যে এইটা সব থেকে বড়, কারণ হর সমান লব বড় যা সে বড়। তাহলে বড় থেকে যেহেতু ছোট, তাহলে আমরা 3-এর উপরে 10, তারপরে লিখবো কত? 3-এর উপরে 9, তারপরে 3-এর উপরে 5, তারপরে 3-এর উপরে 2। এখন যদি এগুলোতে আমাদেরকে চিহ্ন ব্যবহার করে লিখতে হয়, তাহলে আমরা জানি যে নিচের দিকে এটা হলো বড় চিহ্ন, এটা হলো বড়, আর ওই দিকে হলো এটা হলো ছোট চিহ্ন। তাহলে খেয়াল রাখবো কেমনে
যে নিজের দিকে যদি আমার দিকে যদি দুইটা মুখ থাকে তাহলে বড়, আর আমার বিপরীত দিকে যদি দুইটা মুখ থাকে সেটা হলো ছোট। তো অবশ্যই আমরা এই দুইটা চিহ্ন খেয়াল রাখবো যে এটা বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন। এখন বড় থেকে ছোট, তাহলে সবার এই দুইটার মধ্যে সামনে কে আছে বড়, তাহলে এখানে আমরা বড় চিহ্ন ব্যবহার করবো। বড় চিহ্ন কোনটা? নিজের দিক। বড় থেকে ছোট আমাদের হয়ে গেছে। এবার যদি আমরা ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা লিখতে পারবো কিন্তু যে ছোট থেকে বড় যদি ভগ্নাংশগুলো আমরা লিখি, তাহলে উপরে 2 নিচে 3, তারপরে উপরে 5 নিচে 3, উপরে 9 নিচে 3, উপরে 10 নিচে 3। এখন ছোট থেকে বড় আমরা সাজাতে পারছি, এখন চিহ্ন আমরা ব্যবহার করবো। দেখো তো এখানে সামনে বড় লেখা ছিল, এই জন্য আমরা বড় চিহ্ন দিছি। তাহলে এখানে সামনে ছোট লেখা আছে, ছোট থেকে বড়, তাহলে এখানে আমরা ছোট চিহ্ন দেব। এই টেকনিকটা যদি আমরা ফলো করি, তো ইনশাআল্লাহ আমাদের ছোট থেকে বড়, বড় থেকে ছোট আকারে সাজাতে গিয়ে আমাদের কখনোই চিহ্নের ভুলটা হবে না। তো আমাদের ভগ্নাংশের তুলনা গেল। আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ এটা আবার আলোচনা করব না, যেহেতু আমরা মাঝখানে ওটা দেখেছি যে সমহর কিভাবে বানাইতে হয়। তো এখন আমরা আলোচনা করব যে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশটা আসলে কি, আমরা সেটা একটু দেখি। তো সমতুল ভগ্নাংশটা হচ্ছে যে আমি যদি এখানে একটা ভগ্নাংশ লিখি, যেমন 3 উপরে 2 দিই, এখন এই ভগ্নাংশটাকে উপরে 2 নিচে 3 আমি যদি একই সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করি, একই সংখ্যা দ্বারা যদি উপরে নিচে গুণ করি, তাহলে মনে করো আমি 2 দ্বারা গুণ করব। এইটার উপরে নিচে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 2 3, তাহলে উপরে 2 দিয়ে নিচেও 2 দিয়ে গুণ। তাহলে এই যে উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করে আমি এখন গুণফল কি পাইলাম? উপরে পাইলাম 2 দুগুণে 4, নিচে পাইলাম 3 দুগুণে 6। এই যে আমি নতুন একটা ভগ্নাংশ পাইলাম, এই ভগ্নাংশটার উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ করে আমি নতুন যে ভগ্নাংশটা পাইলাম, এইটা হচ্ছে আমাদের এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। এরা পরস্পর সমতুল। এবার যদি আমি কাজ করি, একটা উপরে আছে ওই ভগ্নাংশটাকে যদি আমি একটা কাজ করি, উপরে 4 নিচে আছে 6, এবার আমি ভাগ করতে পারি। তাহলে দেখো তো এই দুইটা সংখ্যাকে কি দ্বারা ভাগ যাবে? 2 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি যদি 4-কে ভাগ দেই 2 দ্বারা আর 6-কেও ভাগ দেই 2 দ্বারা, তাহলে আমি ফলাফল কি পাবো? 4-কে 2 দিয়ে ভাগ করলে 2 পাবো, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো। তাহলে দেখো তো এই ভগ্নাংশটাকে যখন আমি উপরে নিচে একই সংখ্যা দ্বারা ভাগ করে দিলাম, তখন নতুন একটা ভগ্নাংশ পেলাম। তাহলে এরা হলো পরস্পর সমতুল ভগ্নাংশ। তার মানে কি দাঁড়ালো? যে কোনো ভগ্নাংশকে একই সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ অথবা ভাগ করে নতুন যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। তো পরীক্ষায় আমাদের যেভাবে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে যে খালি ঘর দেওয়া থাকে। মনে করো উপরে আছে 4, নিচে আছে 3, ইকুয়াল উপরে দিছে তোমার ফাঁকা ঘর, নিচে দিছে 9। তো এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে দেখো নিচে এখানে 3 ছিল, এখানে 9 হয়ে গেছে। কম ছিল, সংখ্যাটা ছিল 3, হয়ে গেছে 9, বেড়ে গেছে। যদি বেড়ে যায় বুঝতে হবে যে এটা তারা গুণ করছে। এখন তুমি দেখো 3-এর সাথে কত গুণ করলে 9 হয়? অবশ্যই 3। তাহলে নিচে তারা মনে মনে কত গুণ করছে? 3 গুণ করছে। তাহলে তুমি উপরেও 3 গুণ করে দাও, তাহলে 3 আছে এটা 12। উপরে 5, নিচে আছে 7, ইকুয়াল তোমারে উপরে দিল 35, নিচে দিল ফাঁকা ঘর। এখন তুমি কি করবা? তাহলে উপরে 5 ছিল, 35 হয়ে গেছে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 35 হয়? 7। 5 সাথে 35, তাহলে তারা উপরে 7 গুণ করছে, তুমি নিচেও 7 গুণ করে দাও। তাহলে উপরে 5 সাথে 35, নিচে 7 সাথে 49। এবার এরকমটা যদি হয় যে উপরে 16, নিচে ছিল 12, ইকুয়াল উপরে ফাঁকা ঘর, নিচে তারা দিছে 3। এখন ব্যাপারটা খেয়াল করো, সেটা হচ্ছে যে নিচে 12 ছিল, এখন 3 হয়ে গেছে,
মানে বেশি ছিল কম হয়ে গেছে, বেশি থেকে যখন কম হবে তখন বুঝতে হবে যে তারা ভাগ করছে। এখন দেখো তো 12কে কত দিয়ে ভাগ করলে 3 হয়? অবশ্যই 4, কারণ 3 এ 4 12। তাহলে নিচে তারা 12কে 4 দিয়ে ভাগ করছে, করে 3 পাইছে। তাহলে উপরে আমরা 16কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা 4 পাবো। তো এইটা হচ্ছে আমাদের সমতুল, এবং সমতুল ভগ্নাংশ থেকে আমাদের এইভাবেই প্রশ্নগুলো হয়ে থাকে। তো আশা করছি যে সমতুল ভগ্নাংশ নিয়ে তোমাদের আর সমস্যা হবে না। এরপরে আমরা চলে যাব যে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হচ্ছে যে ভগ্নাংশগুলোকে ছোট করতে হবে, লঘুকরণ করতে হবে। তো আমি যদি এখানে একটা ভগ্নাংশ লিখে রাখি, সেটা হচ্ছে যে উপরে দিলাম 12 আর নিচে দিলাম মনে করো 10। এখন এই ভগ্নাংশটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, এই ভগ্নাংশটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, তাহলে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় যেভাবে, সেটা হচ্ছে যে ভগ্নাংশের লব এবং হর যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে, এই সংখ্যা দুইটাকে আমরা গসাগু করব। তাহলে এদের গসাগু কত হবে? তাহলে আমরা সেই পদ্ধতিতে গসাগু করে ফেলবো। তাহলে কত ছিল? 10 এবং 12। তো আমরা জানি যে গসাগু করার সময় দুইটা সংখ্যাকেই যেতে হবে, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 10কে দিলে 5, আর 2 দিয়ে 12কে দিলে 6। তো নিচে 5 আসলো আর 6 আসলো। এখন 5 এবং 6, 5 যেহেতু মৌলিক সংখ্যা, তার মানে এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে। এখন এখান থেকে যখন আমরা গসাগু বাছাই করব, সেটা হচ্ছে যে আমরা জানি যে গসাগুর সময় নিচের সংখ্যাগুলো আমরা বাদ দিই, শুধু এই যে উপরের সংখ্যাগুলো আমরা নিই। তাহলে এখানে শুধু আমরা 2কে নিব। আর যদি লসাগু হইতো তখন আমরা এই সবাইকে গুণ করে দিতাম। তাহলে 5 6 30, 30 দুগুণে 60। লসাগু হইতো আমাদের 60, কিন্তু গসাগু হবে কত? 2। এখন এই গসাগু দিয়ে আমরা উপরে নিচে ভাগ করে দেব। তাহলে 2 দিয়ে যদি 12কে ভাগ করি 6 পাবো, আর 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তাহলে 5 পাবো। তাহলে নতুন যে একটা ভগ্নাংশ পাইলাম, উপরে 6 নিচে 5, তাহলে এই ভগ্নাংশটা হলো এইটার লঘিষ্ঠ আকার, মানে ছোট আকার। বোঝা গেল ব্যাপারটা? তাহলে লঘিষ্ঠ আকারে আমরা কিভাবে প্রকাশ করব? যে লব এবং হরে যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে, লব এবং হরে যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে তাদেরকে গসাগু করব, এবং সেই গসাগু দ্বারা ভাগ করে নতুন যে ভগ্নাংশটা আমরা পাবো সেটা হবে লঘিষ্ঠ আকার। আমি আর একটা দেখাই, সেটা হচ্ছে যে উপরে দিলাম 20, নিচে দিলাম মনে করো 16। এখন আমাদের কাজ কি? 16 আর 20-এর গসাগু করা। তাহলে 16 আর 20-এর যদি আমরা গসাগু করি, সেটা হচ্ছে যে 16 আর 20 আমরা 2 দিয়ে দেব। প্রথমে ছোট সংখ্যা দিয়ে দিতে হয়, তাহলে 2 দিয়ে 16কে দিলে 8, 20কে দিলে 10, আবার 2 দিয়ে দেবে, 2 দিয়ে 8কে দিলে 4, 10কে দিলে 5। এখন নিচে 4 এবং 5 চলে আসছে, তার মানে কোনো সংখ্যা দিয়ে আর দুইটা সংখ্যাকে যাচ্ছে না। তাহলে আমরা কি করব? গসাগু নেব। তাহলে গসাগু নেব কোনগুলো? নিচের সংখ্যাগুলো কিন্তু বাদ, এগুলো নেওয়া যাবে না। গসাগুর সময় নিচের গুলো নেওয়া যাবে না, শুধু এই দুইটাকে নেব। তাহলে 2 দুগুণে কত? 2 গুণন 2, 4। তাহলে এই দুইটা সংখ্যার গসাগু পাইলাম আমরা 4। তাহলে 4 দিয়ে 20কে ভাগ করি, 4 এ 5 20, 4 4 16 ইকুয়াল 5-এর নিচে 4। তাহলে এই ভগ্নাংশটা হলো এইটার লঘিষ্ঠ আকার। তাহলে আমি আশা করি যে যে কোনো ভগ্নাংশ আমাদেরকে দেওয়া থাক, সেটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। কেমনে? লব এবং হরের গসাগু করব, সেই গসাগু দ্বারা আমরা উভয়কে ভাগ করে দিয়ে নতুন যে ভগ্নাংশ পাবো সেটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার। এরপরে 7 নম্বর যে সর্বশেষ যে টপিকটা আছে, সেটা হচ্ছে যে আমাদের ভগ্নাংশের অপারেশন, মানে যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ যদি আমরা করতে চাই, ভগ্নাংশের